আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পরীক্ষায় মূল্যায়ন 2026 অর্থাৎ সেকেন্ড টেস্টের ভূগোল বিষয়ে যে 6 দাগের প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ হাওড়া জেলা স্কুলে বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে। প্রথমে একইটা আছে নিম্নলিখিত প্রশ্নগুলি সঠিক উত্তর নির্বাচন করে লেখো। একে আছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশটি হলো, এটা হবে আফ্রিকা। এরপর 2 আছে পৃথিবীর দীর্ঘতম নদী হলো, এটা হবে নীলনদ। এরপর 3 আছে জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সময়কালকে বলা হয়, এটা হবে বর্ষাকাল। এরপরে 4 আছে যত উপরে ওঠা যায় ততই বায়ুর চাপ, এটা হবে কমতে থাকে। এরপরে 5 আছে সমুদ্রের কাছাকাছি অঞ্চলে জলবায়ু, এটা হবে সমভাবাপন্ন। এরপর 6 আছে মৌসুমি শব্দের অর্থ হলো, এটা হবে ঋতু। এরপর 7 আছে লাল মাটিতে প্রদত্ত যে উপাদানটি বেশি আছে তা হলো, এটা হবে লোহা। এরপরে 8 আছে তুলা চাষ সব থেকে ভালো হয় যে মাটিতে তা হলো, এটা হবে কালো মাটিতে। এরপরে 9 আছে শ্বাসমূল দেখা যায় প্রদত্ত যে ধরনের উদ্ভিদে তা হলো, এটা হবে লবণাম্বু। এরপরে 10 আছে অরণ্য সংরক্ষণের একটি উপায় হলো, এটা হবে বনসৃজন। এরপরে 11 আছে যে অরণ্যে শিকার পশুচারণ গাছ কাটা ইত্যাদি যাবতীয় কার্যকলাপ সম্পূর্ণ নিষিদ্ধ তাকে বলে, এটা হবে সংরক্ষিত অরণ্য। এরপরে 12 আছে ভারত সরকার যত সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রণয়ন করেন তা হলো, এটা হবে 1972। এরপরে 2 যেটা আছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও। একইটা আছে আন্টার্কটিকা তথা পৃথিবীর বৃহত্তম হিমবাহটির নাম কি, এটা হবে ল্যাম্বার্ট হিমবাহ। এরপরে যেটা আছে 2 কোন স্থানকে পৃথিবীর শীতলতম স্থান বলা হয়, এটি হবে আন্টার্কটিকার যেখানে রাশিয়ার গবেষণা কেন্দ্র আছে অর্থাৎ ভস্টক যেখানে আছে, এটি হচ্ছে পৃথিবীর শীতলতম স্থান। এরপরে যেটা আছে 3 দাগে বায়ুর উষ্ণতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে, এটা হবে থার্মোমিটার। এরপর 4 আছে প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতার পার্থক্য কত হয়, এটা হবে 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে কমে। এরপরে 5 আছে স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে, এর উত্তরটি হলো এই যে মানুষের চেষ্টা ছাড়া শুধুমাত্র প্রকৃতির উপর নির্ভর করে স্বাভাবিকভাবে জন্মানো ও বৃদ্ধি পাওয়া গাছপালাকে স্বাভাবিক উদ্ভিদ বলে। এরপরে যেটা 6 ভারতের মরু অঞ্চলে কি ধরনের উদ্ভিদ লক্ষ্য করা হয়, এটা হবে কাঁটা ঝোপ ও গুল্ম জাতীয়। এরপরে যেটা আছে 7 পরিযায়ী পাখি কাকে বলে, এর উত্তরটি হলো শীতকালে শীতপ্রধান দেশ থেকে কিছু পাখি উড়ে আমাদের দেশে আসে, গরম পড়লে তারা আবার নিজেদের দেশে ফিরে যায়, এদের পরিযায়ী পাখি বলে, যেমন সাইবেরিয়ান সারস, হুপিং সারস, গোল্ডেন ক্লোভার পাফিন্স ইত্যাদি। এরপর এটা আছে 8 অভয়ারণ্য বলতে কি বোঝো, এর উত্তরটি হলো যে নির্দিষ্ট অরণ্যে বন্যপ্রাণী নির্ভয়ে বিচরণ করতে পারে এবং লুপ্তপ্রায় প্রজাতি সুরক্ষা ও উন্নয়নের দিকে লক্ষ্য রাখা হয় তাকে অভয়ারণ্য বলে, যেমন পশ্চিমবঙ্গে জলদাপাড়া গরুমারা অভয়ারণ্য। এরপরে এটা আছে 3 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো অনধিক 30টি শব্দের মধ্যে। এটা আছে বায়ুমণ্ডল কী কী উপায়ে উত্তপ্ত হয় তা সংক্ষেপে লেখো, এর উত্তরটি হলো এটা বলবে যে বায়ুমণ্ডলে উষ্ণতা প্রধান উৎস হলো সূর্য। সূর্য থেকে আসা তাপ প্রথমে সরাসরি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, এরপর উত্তপ্ত ভূপৃষ্ঠ থেকে বিভিন্ন পদ্ধতিতে বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। এই পদ্ধতিগুলি হলো 1 হচ্ছে বিকিরণ পদ্ধতি, 2 হচ্ছে পরিবহন পদ্ধতি, 3 হচ্ছে পরিচলন পদ্ধতি, 4 হচ্ছে তাপ শোষণ পদ্ধতি এবং 5 হচ্ছে অ্যাডভেকশন পদ্ধতি। এরপরে যেটা আছে 2 দাগে আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো, এর উত্তরটি হলো আবহাওয়া জলবায়ু প্রথমে সংজ্ঞা কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে বায়ুর উষ্ণতা, চাপ, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত ইত্যাদিকে আবহাওয়া বলে। এরপর যেটা হচ্ছে কোনো অঞ্চলের কমপক্ষে 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলে। এরপর স্থান আবহাওয়া স্বল্প প্রস্থ স্থানের
বায়ুমণ্ডলীয় অবস্থা, জলবায়ু বিশাল অঞ্চলে আবহাওয়ার গড় অবস্থা। এরপর হচ্ছে সময়, আবহাওয়া, বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা, জলবায়ু, বায়ুমণ্ডলে দীর্ঘকালীন অবস্থা। এরপর হচ্ছে পরিবর্তন, আবহাওয়া প্রতিদিন বা প্রতি ঘন্টায় বদলাতে পারে, জলবায়ু সহজে পরিবর্তন হয় না। এরপর হচ্ছে প্রভাব, মানুষের দৈনন্দিন কাজে আবহাওয়ার প্রভাব গুরুত্বপূর্ণ, তবে কোনো অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদ ও প্রাণী জগতের উপর জলবায়ুর প্রভাব অপরিসীম। এরপরে যেটা আছে মাটি কিভাবে সৃষ্টি হয়, এর উত্তরটি হলো এই যে মাটি হলো প্রকৃতির দান, নানা প্রাকৃতিক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে মাটি সৃষ্টি হয়। এক হচ্ছে ভূপৃষ্ঠে আদিশিলা বা মাতৃশিলা বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে চূর্ণ বিচূর্ণ ও বিয়োজিত হয়ে সূক্ষ্ম সূক্ষ্ম কণায় পরিণত হয়। এর সঙ্গে উদ্ভিদ ও প্রাণী ও কীটপতঙ্গের দেহাবশেষ বিয়োজিত হয়ে জৈব পদার্থ রূপে মিশে যায়। এরপর হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে অবশেষে বিভিন্ন ভৌত ও রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে খনিজ ও জৈব পদার্থ সমৃদ্ধ এক পাতলা কোমল স্তর ভূত্বকের উপর গড়ে ওঠে, যা মাটি নামে পরিচিত। এরপরে যেটা হচ্ছে 4 মাটি সংরক্ষণের উপায়গুলি সংক্ষেপে লেখো, এর উত্তরটি হলো মাটি সংরক্ষণের উপায় বা পদ্ধতি, মাটির উপরের স্তরে নানা জৈব পদার্থ থাকে। এই স্তর ক্ষয় হলে মাটি সাধারণত অনুর্বর হয়ে পড়ে, তাই মাটি সংরক্ষণ করা দরকার। মাটি সংরক্ষণের উপায়গুলি হলো, 1 হচ্ছে নির্বিচারে গাছ কাটা বন্ধ করা, 2 হচ্ছে বনভূমি সংরক্ষণ করা ও অনেক বেশি সংখ্যায় চারা গাছ লাগানো, 3 হচ্ছে পশুচারণ নিয়ন্ত্রিত মাত্রায় করা, 4 হচ্ছে পাহাড়ের ঢালু অংশে ধাপ কেটে চাষ করা, 5 হচ্ছে বেশি ঢালযুক্ত অংশে রাস্তাঘাট ঘরবাড়ি নির্মাণ কাজ কম করা, 6 হচ্ছে মাটির বেশি গভীরে খনিজ সম্পদ আহরণ বন্ধ করা, 7 হচ্ছে আইন করে স্থানান্তর কৃষি বন্ধ করা, 8 হচ্ছে কৃষিকাজে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করা, 9 হচ্ছে কৃষিক্ষেত্রে শস্যাবর্তন পদ্ধতি প্রয়োগ করা, 10 হচ্ছে সর্বোপরি মানুষকে মাটি রক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করা। এরপরে 4 দাগে যেটা আছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর লেখো অনধিক 50টি শব্দের মধ্যে। প্রথমে একইটা আছে আন্টার্কটিকা মহাদেশের ভূপ্রকৃতি সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও, এর উত্তরটি হলো পৃথিবীর দক্ষিণ মেরুকে কেন্দ্র করে বৃত্তাকারে অবস্থিত চির তুষারাবৃত 5ম বৃহত্তম মহাদেশ আন্টার্কটিকার ভূপ্রকৃতির অত্যন্ত বৈচিত্র্যময়। প্রথমে একইটা আছে সুউচ্চ মালভূমি, পুরো মহাদেশটা একটা বিশাল উঁচু তরঙ্গিত মালভূমি, এর ভূমি 2 থেকে 5 কিমি পুরো বরফের স্তরে ঢাকা, তাই মহাদেশের গড় উচ্চতা 2200 মিটার, এজন্য একে পৃথিবীর উচ্চতম মহাদেশ বলা হয়। এরপর আছে 2 হচ্ছে পর্বতমালা ও শৃঙ্গ, মহাদেশটির পশ্চিম ভাগে কয়েকটি উল্লেখযোগ্য পর্বতমালা রয়েছে, যেমন ট্রান্স আন্টার্কটিকা রেঞ্জ, এলসওয়ার্থ পর্বত, সেন্টিনেল রেঞ্জ, কুইনমন্ট রেঞ্জ প্রভৃতি। সেন্টিনেল রেঞ্জের ভিনসন ম্যাসিভ আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ, পূর্ব আন্টার্কটিকার পর্বত শৃঙ্গের মধ্যে মারখান, নাসেন প্রভৃতি উল্লেখযোগ্য। এরপর যেটা হচ্ছে স্কোসিয়া শৈলশিরা, পশ্চিম আন্টার্কটিকার অধিকাংশ দ্বীপ ও দ্বীপপুঞ্জগুলি সমুদ্রের তলদেশ দিয়ে প্রসারিত আন্দিজ পর্বতমালার অংশ, প্রায় 3000 কিমি দীর্ঘ এই শৈলশিরা স্কোসিয়া শৈলশিরা নামে পরিচিত। এরপর যেটা হচ্ছে আগ্নেয়গিরি, প্রশান্ত মহাসাগরের রস উপসাগরের তীরে মাউন্ট এরেবাস আন্টার্কটিকার জীবন্ত আগ্নেয়গিরি, এছাড়া টেরর আর একটি উল্লেখযোগ্য আগ্নেয়গিরি। এরপরে আছে হিমবাহ, এই মহাদেশে রয়েছে বিশাল বিশাল মহাদেশীয় হিমবাহ, যার মধ্যে ল্যাম্বার্ট, স্কট এবং বার্টমোর হিমবাহ উল্লেখযোগ্য। এরপর আছে বরফহীন উপত্যকা 3500 কিমি দীর্ঘ ট্রান্স আন্টার্কটিকা পর্বতশ্রেণীর পূর্বে রয়েছে বরফহীন উপত্যকা, এখানে প্রবল বাতাসে ঢাকার পাহাড়ির গায়ে বড় বড় পাথরের ক্ষয় হচ্ছে। এরপর যেটা আছে বরফের স্তূপ,
মহাদেশের মধ্যভাগে রয়েছে বহুতল বাড়ির সমান উঁচু বরফের স্তূপ, যার চারদিকে বিরাজ করছে অন্তহীন বরফের রাজত্ব। এরপরে যেটা হচ্ছে 2 আন্টার্কটিকা জীবজগৎ সম্পর্কে লেখো। এই ঋতুটি হলো, এই ঋতুটি আমরা এখান থেকে বলে দেব। প্রথমে এটা হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ। চিরতুষারে ঢাকা ভূমি এবং প্রচণ্ড ঠান্ডা ও শুষ্ক আবহাওয়ার জন্য আন্টার্কটিকায় কোনো গাছপালা নেই। একমাত্র গ্রীষ্মকালে সমুদ্রের ধারে কোথাও সামান্য বরফ গলে গেলে মস, লাইকেন ও শ্যাওলা জন্মাতে দেখা যায়। আন্টার্কটিকা মহাদেশের জীবজন্তু এক হচ্ছে পেঙ্গুইন। এই মহাদেশের একমাত্র স্থায়ী বাসিন্দা পেঙ্গুইন পাখি। এরা উঠতে পারে না কিন্তু ভালো সাঁতার কাটতে পারে ও দৌড়াতে পারে। প্রায় 17 রকম প্রজাতির পেঙ্গুইন আছে আন্টার্কটিকায়। এদের মধ্যে এম্পেরিয়র পেঙ্গুইন সব থেকে বড় হয়, প্রায় 4 ফুট লম্বা আর ওজন প্রায় 30 কেজি। পেঙ্গুইনের সারা গা চকচকে পালকে ঢাকা থাকে, যা জলে ভেজে না। ঠান্ডা থেকে বাঁচতে ত্বকের নিচে পুরু চর্বির স্তর থাকে। এরপর আছে সিল ও তিমি। আন্টার্কটিকার চারপাশে সমুদ্রে প্রচুর সিল ও তিমি দেখা যায়। সিল মাছ গ্রীষ্মকালে সমুদ্র তীরে এবং শীতকালে বরফের নিচে বাস করে। এরা দাঁত দিয়ে বরফের মধ্যে গর্ত করে শ্বাস প্রশ্বাসের জন্য বায়ু চলাচলে ব্যবস্থা করে। নীল তিমি, গ্রে, স্পার্ম, বেলিন, লেপার প্রভৃতি নানা প্রজাতির তিমি এখানে দেখা যায়। আন্টার্কটিকার প্রধান অর্থনৈতিক সম্পদ হলো এই তিমি মাছ। সিল ও তিমি উভয়ই স্তন্যপ্রায় প্রাণী। এরপর যেটা হচ্ছে ক্রিল। এখানকার সমুদ্রে প্রচুর পরিমাণে লাল, কুচো, চিংড়ি জাতীয় সামুদ্রিক প্রাণী দেখা যায়। এদের ক্রিল বলে। ক্রিল পেঙ্গুইনদের প্রিয় খাদ্য। এরপর যেটা হচ্ছে পাখি ও পতঙ্গ। পেঙ্গুইন ছাড়া আন্টার্কটিকায় বহু প্রজাতির পাখি দেখা যায়। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো অ্যালবার্টস, গ্যাল, স্কোয়াশ, স্নো উইলসন্স, পেট্রেল, তারপর হচ্ছে ফুলমার, শীতপিল, টান প্রভৃতি। এই মহাদেশে রটিফার, মাইট, মশা প্রভৃতি ছোট ছোট পতঙ্গ দেখা যায়। অন্যান্য জীব জন্তু এছাড়া স্কুইড, আন্টার্কটিক আইস ফিশ, নানান সামুদ্রিক মাছ এখানে দেখা যায়। এরপর যেটা হচ্ছে 3 মৌসুমী বায়ুর বৈশিষ্ট্য ও তার প্রভাব সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। এর উত্তরটি হলো, এই যে মৌসুমী বায়ু বৈশিষ্ট্য হলো, এক হচ্ছে মৌসুমী বায়ু ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার দিক পরিবর্তন করে। তারপর হচ্ছে এটা আমাদের দেশে গ্রীষ্মকালে আসে দক্ষিণ পশ্চিম দিক থেকে এবং শীতকালে ফিরে যায় উত্তর পূর্ব দিক দিয়ে। এই হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু জলভাগের ওপর দিয়ে আসায় প্রচুর বৃষ্টি ঘটায়, তাই গ্রীষ্মকাল আর্দ্র। কিন্তু উত্তর পূর্ব মৌসুমী বায়ু স্থলভাগ দিয়ে ফেরার সময় জলীয় বাষ্পের অভাবে বৃষ্টিপাত ঘটাতে পারে না, তাই শীতকাল শুষ্ক। এরপর সারা দেশে মৌসুমী বায়ুর প্রভাবে সমান পরিমাণে বৃষ্টিপাত হয় না। যেমন মেঘালয়, মৌসিনরামে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত হয়, কিন্তু রাজস্থানে খুব কম বৃষ্টিপাত হয়। 4 হচ্ছে মৌসুমী বায়ু খামখেয়ালিপনার জন্য কোথাও প্রচুর বৃষ্টির কারণে বন্যা হয়, আবার কোথাও বৃষ্টির অভাবে খরা দেখা দেয়। এরপরে 5 হচ্ছে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর একটা অংশ বঙ্গোপসাগরের উপর দিয়ে এসে করমণ্ডল উপকূলে শীতকালে বৃষ্টি ঘটায়। এরপর 6 হচ্ছে ভারতে কৃষিকাজ ও অর্থনীতি অনেকটাই মৌসুমী বায়ুর ওপর নির্ভরশীল। এরপর এটা হচ্ছে এই যে মৌসুমী বায়ুর প্রভাবটা বলে দেবে, দেখে নাও। প্রথমে এটা হচ্ছে বৃষ্টিপাত, তারপর হচ্ছে ঋতু পরিবর্তন, তারপর হচ্ছে আর্দ্র গ্রীষ্ম, শুষ্ক শীতকাল, উষ্ণতা হ্রাস ও প্রাকৃতিক দুর্যোগ। এরপর 4 হচ্ছে ভারতে কর্কটক্রান্তির রেখার দক্ষিণ অংশে গড় উষ্ণতা সারা বছর সাধারণত বেশি হয় কেন? ভারতকে কেন ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ বলা হয়? এর উত্তরগুলি হলো, এই যে প্রথম প্রশ্নের উত্তরটি হলো, পৃথিবীর অক্ষ তার কক্ষপথের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে থাকায় সূর্য সারা বছর উত্তরে কর্কটক্রান্তি রেখা থেকে দক্ষিণে মকরক্রান্তি রেখার মধ্যে লম্বভাবে কিরণ দেয়। ফলে পৃথিবী এই অংশের উষ্ণতা বেশি হওয়ায় উষ্ণমণ্ডল সৃষ্টি হয়েছে। ভারতের কর্কটক্রান্তি রেখার দক্ষিণ অংশ এই উষ্ণমণ্ডলের মধ্যে অবস্থিত হয়। এখানকার গড় উষ্ণতা সারা বছর সাধারণত বেশি হয়, প্রায় 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। আর এর পরের প্রশ্নের উত্তরটি হলো, এই যে ভারতের জলবায়ু জনজীবনে মৌসুমী বায়ুর প্রভাব অপরিসীম হয়, ভারতকে ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ বলা হয়।
এরপরে 5টা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর দাও অনধিক 80টি শব্দের মধ্যে। একইটা হচ্ছে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরগুলি কি কি, স্তরগুলি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। এর উত্তরটি হলো এই যে পৃথিবীর গায়ে লেগে থাকা বায়ুমণ্ডলকে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উষ্ণতা তারতম্য অনুসারে 6টি স্তরে ভাগ করা হয়। প্রথমে একটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, তারপর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর হলো মেসোস্ফিয়ার, তারপর হচ্ছে থার্মোস্ফিয়ার, তারপর হচ্ছে 5 এক্সোস্ফিয়ার, তারপর 6 এটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। প্রথমে এটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। সংজ্ঞা: বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরটিকে ট্রপোস্ফিয়ার বলে। বিস্তার: নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে উপরের দিকে 16 থেকে 18 কিমি এবং মেরু অঞ্চলে প্রায় 8 কিমি পর্যন্ত বিস্তৃত। বৈশিষ্ট্য: এই স্তরে প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে হ্রাস পায়। একে স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার বলে। এরপর দুইটা আছে প্রায় 75% বায়বীয় উপাদান এই স্তরে থাকে। ঝড় বৃষ্টি, বিদ্যুৎ, বজ্রপাত প্রভৃতি বায়বীয় গোলকযোগ এই স্তরে ঘটে বলে একে ক্ষুদ্রমণ্ডল বলা হয়। ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে বলা হয় ট্রপোপোজ। এরপর আছে 2 স্ট্র্যাটোস্ফিয়ার। সংজ্ঞা: ট্রপোস্ফিয়ারের ওপরে বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরটিকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার। বিস্তার: ট্রপোপোজ থেকে উপরে 50 কিমি পর্যন্ত এই স্তরটি বিস্তৃত হয়। বৈশিষ্ট্য: এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়। এই স্তরে 20 থেকে 25 কিমি উচ্চতা থাকা ওজোন স্তর ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে। এখানে মেঘ, বায়ুপ্রবাহ, ঝড় বৃষ্টি দেখা যায় না, তাই একে শান্তমণ্ডল বলা হয়। এই কারণে বিমানগুলি এই স্তর দিয়ে চলাচল করে। স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে স্ট্র্যাটোপোজ বলে। এরপর যেটা হচ্ছে মেসোস্ফিয়ার। সংজ্ঞা: স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের তৃতীয় স্তরটিকে বলা হয় মেসোস্ফিয়ার। বিস্তার: 50 থেকে 80 কিমি উচ্চতার মধ্যে এই স্তরটি বিস্তৃত। বৈশিষ্ট্য: এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায়। মহাকাশ থেকে ছুটে আসা উল্কাগুলি মূলত এই স্তরে এসে পুড়ে ছাই হয়ে যায়। মেসোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে মেসোপোজ বলে। এরপর যেটা হচ্ছে থার্মোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের চতুর্থ তাপময় স্তরটিকে বলা হয় থার্মোস্ফিয়ার। বিস্তার: 80 থেকে 300 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। বৈশিষ্ট্য: এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দ্রুত তাপ বৃদ্ধি পেতে থাকে। এখানে বায়বীয় কণা প্রায় নেই, তাই আকাশ কালো দেখায়। এখানে গ্যাসের অণুগুলো আয়নিত অবস্থায় থাকে, তাই একে আয়নোস্ফিয়ার বলে। এই স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে ফিরে আসে। অতিবেগুনি রশ্মির কারণে এই স্তরে তাপমাত্রা 200 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। এরপরে এটা হচ্ছে এক্সোস্ফিয়ার। সংজ্ঞা: থার্মোস্ফিয়ারের উপরের স্তরটিকে বলা হয় এক্সোস্ফিয়ার। বিস্তার: 300 থেকে 1500 কিমি পর্যন্ত বিস্তৃত। বৈশিষ্ট্য: এখানে হিলিয়াম ও হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য দেখা যায়। কৃত্রিম উপগ্রহ, মহাকাশ স্টেশন এই স্তরে থাকেন। এরপর যেটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের শেষ সীমা পর্যন্ত বায়ুস্তরকে ম্যাগনেটোস্ফিয়ার বলে। বিস্তার: 1500 থেকে 10,000 কিমি পর্যন্ত বিস্তৃত। বৈশিষ্ট্য: এই স্তরে বায়ুমণ্ডলকে বেষ্টন করে একটি স্থায়ী তড়িৎচুম্বকীয় ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। এরপরে যেটা হচ্ছে পৃথিবীর মহাদেশ ও মহাসাগরগুলি কি কি, আয়তনের বিচারে বৃহত্তম দুটি মহাদেশ সম্পর্কে আলোচনা করো। এর উত্তরগুলি হলো পৃথিবীর মহাদেশগুলির নাম হলো: 1 হচ্ছে এশিয়া মহাদেশ, 2 হচ্ছে আফ্রিকা মহাদেশ, 3 হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ, 4 হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ, 5 হচ্ছে আন্টার্কটিকা মহাদেশ, 6 হচ্ছে ইউরোপ এবং 7 হচ্ছে ওশেনিয়া। আর মহাসাগরগুলির নাম হলো প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, কুমেরু মহাসাগর ও সুমেরু মহাসাগর। এর পরের প্রশ্নোত্তরটি হলো অর্থাৎ আয়তনের বিচারে বৃহত্তম দুটি মহাদেশ সম্পর্কে সংক্ষেপে লেখো। এর উত্তরটি হলো এই যে প্রথমে এটা হচ্ছে এশিয়া। এশিয়ার ক্ষেত্রফল হচ্ছে 4.44 কোটি বর্গ কিমি। বিশ্বের বৃহত্তম মহাদেশ। আর গোলার্ধগত অবস্থার উত্তর ও পূর্ব গোলার্ধে অবস্থিত, দক্ষিণে সামান্য কয়েকটি দ্বীপ দক্ষিণ গোলার্ধে অবস্থিত। বিশেষত্ব হচ্ছে পৃথিবীর জনবহুল মহাদেশ, পৃথিবীর উচ্চতম পর্বতমালা হিমালয় এবং সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট অবস্থিত। প্রধান নদী হচ্ছে ইয়াংসি কিয়াং। এছাড়া অন্যান্য নদী হচ্ছে ওপ, ইনিসি, হোয়াংহো, দানিউব, ভোলগা, গঙ্গা প্রভৃতি। 44টি দেশ নিয়ে এই মহাদেশ গঠিত। পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর এবং গভীরতম হ্রদ বৈকাল এই মহাদেশে অবস্থিত। এই মহাদেশের সবচেয়ে শীতলতম স্থান হলো ওমিয়াকন এবং উষ্ণতম স্থান হলো জেকোবাবাদ। ভারতের মেঘালয়ে অবস্থিত মৌসিনরাম এশিয়া তথা পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান।
এরপর যেটা হচ্ছে দ্বিতীয়টি হলো আফ্রিকা, ক্ষেত্রফল হচ্ছে 3.01 কোটি বর্গ কিমি, দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। গোলার্ধগত অবস্থান একমাত্র এই মহাদেশ উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম এই 4টি গোলার্ধেই বিস্তৃত। এই হচ্ছে বিশেষত হচ্ছে বৃহত্তম উষ্ণ মরুভূমি সাহারা এখানে অবস্থিত। পৃথিবীর দীর্ঘতম নদী নীলনদ এই মহাদেশে অবস্থিত। এখানকার প্রধান পর্বতমালাটির নাম হলো অ্যাটলাস। পৃথিবীর উষ্ণতম স্থান আল আজিজিয়া এই মহাদেশে অবস্থিত। 54টি দেশ রয়েছে এই মহাদেশে। সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারো। পৃথিবীর দীর্ঘতম গ্রস্ত উপত্যকা দ্য গ্রেট ভ্যালি এই মহাদেশে অবস্থিত।